নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আপনাদের সাথে আমি দেবপব। নিউজ পোল বাংলা প্রতি রোববার স্পটলাইট অনুষ্ঠানেতে বিভিন্ন অতিথিদের আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই। তারা প্রকৃতদর্শা শিল্পী এবং নিজ গুণসম্পন্ন সমস্ত ব্যক্তিত্বরা। আজ এমনই এক শিল্পীকে আমাদের ভেতরে পেয়েছি। শুরু করার আগে তার সম্বন্ধে দু এক কথা না বললেই নয়। 2000 সাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি চ্যানেলে তাকে ফুল দমে আমরা সঞ্চালনা করতে দেখেছি। আবার একই ধারে তিনি গান গেয়ে কলকাতা তো বটেই, বাংলা, ভারতবর্ষ তথা বিদেশের মাটিতেও বহু মানুষের মন ছুঁয়েছেন। তিনি আর কেউ নন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং টিভি রিপ্রেজেন্টার লাজবন্তী রায়। লাজবন্তী, স্বাগত আপনাকে নিউজ পোল বাংলা। একদম বহুদিন পর দেখা। কেমন আছো? কেমন আছো? এবং ভালো আছি, এবং তোমার এই চ্যানেলে বহুবার আসার কথা হয়েছে এবং শেষ পর্যন্ত মানে আসতে পেরেছি, এটাই আমার ভীষণ ভালো লাগছে। মানে এটা আমাদের নিউজ পোল বাংলার সৌভাগ্য যে লাজবন্তী রায় আজকে আমাদের স্টুডিওতে এসেছে। এবং যেহেতু তোমাকে অনেকদিন পর পেলাম, সবসময় তো আমাদের গল্প আড্ডা হয়। আজকে যে ফরম্যাটটা আমরা রেখেছি, অনেক কিছু অজানা কথা তো থাকে যেগুলো সবসময় সচরাচর জানা যায় না। আমরা চেষ্টা করি স্পটলাইট অনুষ্ঠানে সেই কথাগুলো নিয়ে ডিসকাস করার। তোমার ছোটবেলাটা তোমার জন্ম কোথায় এবং ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা কিভাবে? বহু চ্যানেলে এত বছর ধরে বলেছি, তোমাকেও আবারও বলি। আমি হচ্ছি শিল্প শহরের মেয়ে। আসানসোল আমার বার্থ প্লেস এবং সেখানেই আমার জন্ম এবং বড় হয়ে ওঠা। এবং আসানসোল একটি শিল্প নগরী এবং কালচারালি অত্যন্ত রিচ। মানে কেন কালচার দিয়ে প্রথমে শুরু করলাম, যেহেতু আমি একেবারে পা থেকে মাথা পর্যন্ত একজন সাংস্কৃতিক কর্মী, তো ন্যাচারালি ওখানে সংস্কৃতিটা অসম্ভব মানে স্ট্রং ছিল। ছোটবেলা আসানসোলের মতো একটি জায়গায় যেখানে গানে, কবিতায়, নাচে, পড়াশোনা তো ছিলই, সে সমস্ত কিছু নিয়ে আমার বড় হয়ে ওঠা। মানে এবং তোমার তো বোধহয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে রাজবাড়ি, মানে তুমি রাজবাড়ির মেয়ে। হ্যাঁ, সেটা তো এখানকার নয়। হ্যাঁ, সেটা আমাদের পুঠিয়া রাজবাড়ির মেয়ে আমি। সেটি বাংলাদেশের রাজশাহী জেলার নাটোরের ঠিক পাশের যে স্টেট, সেটা হচ্ছে পুঠিয়া। তো পুঠিয়া যে রাজবাড়ি, যে প্যালেস, সেই বাড়ির আমি রাজকন্যে। সেখানে দাঁড়িয়ে তোমার যখন তুমি ধরো ছোটবেলা স্কুলিং, কলেজ, তখন থেকেই কি মানে তোমার টেলিভিশনে বা তখন তো টেলিভিশন অতভাবে আসেনি, রেডিও, মানে রেডিওতে তখন থেকে মানে নিজেকে কিভাবে তৈরি করতে, মানে কিভাবে তোমার এই প্রফেশনে আসা? দেখো, আমি ছোটবেলায় তো কোনো বাচ্চাই তো আর নিজের ভাগ্যটা নির্ধারণ করতে পারে না। তার জন্য তার ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা ভীষণ জরুরি। সেটা হচ্ছে ব্যাকবোন যাকে বলে, তার পরিজন, তার স্পেশালি তার বাবা মা। তো আমার মা বাবা বরাবর চেয়েছিলেন যাতে ছেলে মেয়ে দুজনেই খুব ভালোভাবে মানুষ হয়ে ওঠে। এবং ওই যে বললাম যে আমাদের ওখানেই সব মানে রক্তে মানে সংস্কৃতি আছে আর কি। মানে আমি বলি যে রক্তে আমার গান আছে। তো যেহেতু আমার মা ভীষণ ভালো গাইতেন, জর্জ বিশ্বাসের ছাত্রী ছিলেন। আচ্ছা, আমার বাবা পেশায় ইঞ্জিনিয়ার, আসানসোল তখন তো মিউনিসিপ্যালিটি ছিল, পরে কর্পোরেশন হয়েছে। তো কিন্তু কি বলবো, মানে অসম্ভব ভালো গিটার বাজাতেন এবং তোমার তবলা বাজাতেন। কারণ আমার ঠাকুরদা স্কুল শিক্ষক ছিলেন, পাশাপাশি উনি মানে হেডমাস্টার ছিলেন, কিন্তু পাশাপাশি উনি তবলিয়া ছিলেন। মানে তৎকালীন বাংলাদেশ বেতারে উনি রেগুলার বাজাতেন। তো ওই ধারাটা মানে আমাদের মধ্যে চলে এসেছে। এবং আমার মা গাইছেন, বাবা বাজাচ্ছেন। হ্যাঁ, ছোটবেলা থেকেই তো এগুলো দেখা। আর একেবারে ছোট, মানে আমি তখন আমার 2.5 বছর বয়স, তখন থেকে আমি প্রথম কিন্তু আমার মানে বাচ্চারা তো প্রথমে স্কুলে যায়, অ আ ক খ বা ABCD শেখে। আমি কিন্তু ফার্স্ট শিখেছিলাম সারেগামা।
মানে ওই সময় মজা করে আমাকে পাড়ার লোকেরা বলতো, ও আচ্ছা এই যে লাজু, আমার ডাকনাম লাজু, লাজু মূর্খ শিল্পী। মানে তখন তো আমার অক্ষর জ্ঞান হয়নি, মূর্খ শিল্পী এই যে এসেছে, মুখ্য শিল্পীর জায়গায় মূর্খ শিল্পী যে এসেছে, যে পুচকি একটি মেয়ে গাইতে এসছে, কিন্তু তার কোনো অক্ষর পরিচয় নেই। সারেগামাই ফার্স্ট আমার মানে সঙ্গীত গুরু আর কি, আমার মায়ের পরে সঙ্গীত গুরু শ্রী কমল চন্দ, তার কাছে আমার সবটুকু শিক্ষা, গানের সবটুকু শিক্ষা। মানে আমি আমার মায়ের পরে পুরো ক্রেডিট আমি আমার মাস্টারমশাইকে দেব। তিনি না থাকলে এই লাজবন্তী হতো না। তো তিনি মুর্শিদাবাদ থেকে, মানে আজিমগঞ্জ থেকে আমাকে গান শেখাতে আসতেন। তারপরে আমি আমার গানের শিক্ষা শুরু হলো 2.5 বছর বয়স থেকে, মাস্টারমশাই কোলে বসে। মানে তখন ওই রিডটা বাজাতাম, কিন্তু অক্ষর জ্ঞান ছিল না, স্বরলিপি কি তো জানিই না, শ্রুতি কানটা মারাত্মক ছিল, মাস্টারমশাই যা গাইছেন তাই গেয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে অনেক বড় হওয়া পর্যন্তও কিন্তু আমি মানে স্বরলিপি ফলো করতে পারতাম না, কারণ একবার তুমি যদি একটা গান গাও আমি সাথে সাথে গেয়ে দেবো, এরকম আর কি। মানে আমার কানটা মারাত্মক ছিল আর কি তখন, একদম সাংঘাতিক ছিল। আর ওই বেলো পর্যন্ত মানে হাত যেত না, তো মাস্টারমশাই বেলো করতেন বা মা বেলো করতেন, আমি রিড ধরে বাজাতাম। এইভাবে আমার গানের শিক্ষাটা শুরু। এবং তখন তো আমরা কেউই ভাবিনি যে, মানে যখন ছোটবেলায় গান গেয়েছি, আমার 3.5 বছরে ফার্স্ট স্টেজ প্রোগ্রাম। আমার মনে নেই, কিন্তু আমার মাদের কাছে শুনেছি যে আমি পাড়ার যেরকম জলসা হতো আর কি, পাড়ার ইয়েতে বাচ্চা মেয়ে, পুচকি মেয়ে দুটো, হ্যাঁ দুটো বেনি করে, তখন আসানসোলে প্রচন্ড গান বাজনা হতো, ভীষণ পাড়ায় পাড়ায় জলসা হতো ভীষণ। তো সেখানে রবীন্দ্র জয়ন্তী হবে, আমাকে উঠিয়ে দিয়েছে যে রাজু গান করবে। একটা গান করেছি, তারপরে দর্শক বলছে আর একটা, ওইটুকু বাচ্চা মেয়ে গাইছে নিখুঁতভাবে, আর একটা গান করো, আর একটা গান করো। তখন নাকি আমি বলেছি, আচ্ছা দাদাও, আমি একটু বোতল দুধু খেয়ে আছি, আবার একটা গান করে শোনাবো। এইভাবেই আমার একেবারে ওই 3.5 বছর থেকে যাত্রা শুরু। আচ্ছা, এখানে না আমি একটা মানে খুব সুন্দর একটা চা দেখতে পাচ্ছি, তো খেতে খেতে কথা বলি। প্লিজ প্লিজ, আমি সেটাই বলছিলাম যে এখানে আমাদের আড্ডাটা হচ্ছে, আমরা যে আড্ডা চালাই সেটা খাওয়া দাওয়া ছাড়া তো হয় না, বাঙালি খাওয়া দাওয়া ছাড়া হয় না একদম। সেখান থেকে তোমার স্কুলিং তো হলো, তারপরে শিক্ষা হলো, এবং এই যে টিভিতে তুমি আসলে, টিভি জগতে আসলে, এইটা কিভাবে হলো? মানে টেলিভিশন জগতে তোমার এন্ট্রি কিভাবে? টেলিভিশন আসলে আমি তখন থেকেই না ওই প্রচুর কম্পিটিশনে যেতাম তখন। মানে একটা সময় কিন্তু আমাদের ছোটবেলায় প্রচুর কম্পিটিশন হতো, অনেক প্রতিযোগিতা, এই পাড়া সে পাড়া, অমুক তমুক। তো আমি একটা সময় যুব উৎসবে আমি পার্টিসিপেট করেছিলাম, এবং 3টে ক্যাটাগরিতে ফার্স্ট হয়েছিলাম। এবং আমার মনে আছে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাত থেকে আমি প্রাইজ পেয়েছি। আমি তখন অনেক ছোট, ক্লাস 7-8 এরকম হবে। এবং সেই গীতবিতানটি এখনো আমার বাড়িতে সযত্নে রাখা আছে, অখণ্ড গীতবিতান উনি দিয়েছিলেন আমার হাতে, মানে ওইটা লেখাও আছে, একেবারে সাইন আছে পুরো। তো ওই প্রতিযোগিতামূলক ইয়েতে আমরা প্রচন্ড পার্টিসিপেট করেছি, করে যাই হোক, মানে আমার গোলটা ছিল যে আমার আলটিমেটাম হচ্ছে আমার গান। আমার মাও চেয়েছিলেন যে আমি যাতে গানের শিল্পী হই, এবং ওইভাবেই আমি নিজেকে তৈরি করছিলাম। এবং তখন একটা জিনিস বুঝেছিলাম যে মফস্বল শহরে তো আমার বড় হওয়া, মফস্বল শহরে থেকে একটা পর্যায়ে অবধি যাওয়া যাবে, কিন্তু তারপরে যখন টেলিভিশন চলে এলো, টেলিভিশন আমার জন্মের পরেই চলে এসেছে, কিন্তু তখন তো ঘরে ঘরে এত ছিল না, তখন লিমিটেড কয়েকটা ঘরে, একেবারে মানে পাড়ার মধ্যে হয়তো একজনের বাড়িতে টেলিভিশন, সবাই মিলে রবিবার করে গিয়ে একেবারে সব কত রকমের প্রোগ্রাম ছিল, দূরদর্শনের সেই লোগো দিয়ে চ্যানেল, হ্যাঁ দূরদর্শনের লোগো দিয়ে সেই শুরু হচ্ছে, একটা টিপিক্যাল মিউজিক ছিল, সেই নস্টালজি, খুব ভালো লাগার মিউজিক, সেটা সেই মিউজিক। হ্যাঁ, তো সেই সব ঘটনা। তো তার পরবর্তীকালে তো ছড়ে গেল জিনিসটা, একদম কেবল টিভি, অমুক তমুক আরো কত কিছু এলো। কিন্তু তখন আমি একটা জিনিস বুঝেছিলাম যে আমাকে কোনো কিছু করতে গেলে আমাকে কলকাতা যেতে হবে, মানে একটা সেন্টার পজিশন না হলে আমার সেটা হবে না। কারণ ওখান থেকে গিয়ে গিয়ে, যেরকম ধরো আমি যখন ক্লাস 9, তখন আমি ওখান থেকেই পরীক্ষা দিয়ে আমি রেডিওতে চান্স পেলাম,
আকাশবাণীতে ফার্স্ট গান গাইলাম, টেলিভিশনে চান্স পেলাম। তখন ওই যখন আমি ক্লাস 7 এবং ক্লাস 9, এই দুটো বছর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। একটাতে আমি টেলিভিশনে চান্স পেলাম গানে, একটা হচ্ছে তোমার রেডিওতে চান্স পেলাম। তো তারপর থেকে তো আমি রেগুলার আমি টেলিভিশন এবং ইয়েতে গাইতে শুরু করেছি। কিন্তু কোথাও একটা মনে হচ্ছিল যে তার আগে আর একটা ঘটনা আছে, যে আমি তখন থেকেই চাইতাম যে শান্তিনিকেতনে গিয়ে, যেহেতু আমার রবীন্দ্রনাথ আমার আদর্শ, যে আমি ওখানে গিয়ে গুরুদেবের আশ্রমের থেকে আমি পড়াশোনাটা করতে চাই গান। কিন্তু আমি যখন শান্তিনিকেতনে গেছি তখন শান্তিনিকেতনের পরিবেশ আর ওই আগের মতো ছিল না। যদিও আমি মানে পরীক্ষা দিয়েই 200 জনের মধ্যে ফার্স্ট হয়েই ওখানে চান্স পেয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে মানে আমার ঠিক আছে একটা সময় পর্যন্ত ঠিক আছে, কিন্তু মানে আমি যে আদর্শটা নিয়ে গিয়েছিলাম সেই রকম আমি পাইনি। তো যাই হোক, তারপরে তো আমার তখন মনে হলো যে আমাকে তো কলকাতায় আসতেই হবে, কলকাতায়। আর ততদিনে আমি কিন্তু আসানসোল থেকেও আমি রমাদির কাছে, শ্রদ্ধেয় রমা মণ্ডল রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তার কাছে আমি একদম ওই ক্লাস 9 থেকেই কিন্তু যাওয়া আসা করে আমি গান শিখতে শুরু করে দিয়েছিলাম। আমার মাস্টারমশাই তো ছিলেন, কিন্তু এছাড়া রমাদি আমাকে অনেক শিখিয়েছেন। আরও পরবর্তীকালে তো আমি যখন কলকাতায় একদম মানে আমার থাকতে এলাম যখন আর কি, তখন থেকে তো তোমার সুমিত্রা দি আমার গানের গুরু ছিলেন। আর তখন থেকে তো ফুল ফ্লেজড আমি গাইতে শুরু করেছি অলরেডি। তুমি যে সময় গান গেয়েছো বা গান উপস্থাপনা করেছো, অনেক স্টলওয়ার্টরা ছিলেন, দ্বিজেন বাবু থেকে শুরু করে শ্রীকুমার রামকুমার চট্টোপাধ্যায় শুরু করে, কিন্তু তোমার রবীন্দ্র প্রেম থেকেই রবীন্দ্রনাথের এটা এখন সময়ের কালে কালে আমরা দেখতে পাই যে রবীন্দ্রসঙ্গীতকে অনেকভাবে কালচার করা হচ্ছে। তুমি এটাকে কিভাবে দেখো? কালচার করা তো ভালোই, মানে রবীন্দ্র চর্চা যাকে বলে সেটা তো মানে আমি তো চাইবো, ধরো আমাদের এখনো পর্যন্ত সমান প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ। এই যে এত প্ল্যাটফর্ম এসে গেছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো যে আমাদের এখন আর ওই শুধুমাত্র টেলিভিশনটা নয়, হাতের মধ্যে ফোন চলে এসছে, তার মধ্যে প্রচুর চ্যানেল চলে এসছে, প্রচুর পোর্টাল। আমি একটা ক্লিকেই আমি সাথে সাথে আমি মানে স্ক্রোল করে সব দেখে নিচ্ছি, একটা ক্লিকে সব কিছু দেখতে পাচ্ছি। ঠিক সেরকমভাবে রবীন্দ্রনাথ নিয়ে চর্চা সে তো আমাদের ছোটোবেলাতেও ছিল, এখনকার মানে আমাদের জেনারেশন পর্যন্তও আছে। এর পরের জেনারেশনে কি হবে সেটা আমি বলতে পারছি না, কারণ আমার যেটা মনে হয় যে কপিরাইট উঠে যাওয়ার পরে রবীন্দ্রনাথের গান যখন মানে সবার হাতের মধ্যে চলে এলো, মুঠোর মধ্যে, সেটা যেমন একটা খুব ভালো দিক যে আমরা ভালোভাবে রবীন্দ্রসঙ্গীত করতে পারছি, কিন্তু এটার একটা অন্য দিকও আছে, যেটা রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনেক ছেলেখেলাও হয়েছে। হ্যাঁ, যখন কপিরাইট উন্মুক্ত হয়ে গেল, যে অনেকে ভাবলেন যে গুরুদেব তো সব থেকে সেলেবল, কারণ এখনো পর্যন্ত শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত গেয়ে রবীন্দ্রসঙ্গীত যাপন করে প্রচুর মানুষের অর্থের যোগান হয়, এখনও সমানভাবে তিনি সেলেবল। তো সেটাকে তার মতো করে যদি ধরে রাখা যায় তাহলে রবীন্দ্রসঙ্গীত ডেফিনেটলি একদম, এই যে চর্চাটা বললেন না, যে কালচারটা, সেটা মানে আমরা সবাই চাই সেরকম থাকুক। কিন্তু রবীন্দ্রনাথের গানকে আমার সঙ্গীত বলে চালিয়ে দিলাম, বা রবীন্দ্রনাথ তো সেই জন্যেই স্বরলিপিবদ্ধ করে গেছেন তার প্রত্যেকটি গান, তো সেখানে তো আমি নিজের সুর বা নিজের কথা তো ঢুকিয়ে দিতে পারি না। তো সেটাও তো আমরা দেখেছি হয়েছে, কম কিন্তু হয়েছে, তো এই সাহসটাও তো লোকে পেয়েছে। এই কথা রেস ধরে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন রিয়েলিটি শোতে রবীন্দ্রনাথের চণ্ডালিকা উপস্থাপনা করা হয়েছিল, এবং সেই উপস্থাপনাতে বিশিষ্ট একজন অভিনেত্রী তিনি নেচেছেন, এবং চণ্ডালিকার সেই এতে একটা হিন্দি গান ব্যবহার করা হয়েছিল, এবং সেই নিয়ে বিশিষ্ট নৃত্যশিল্পী মমতা শঙ্কর তিনি ওপেন ফোরামে বলেছিলেন তার ভিউজ। এবং তুমিও বিভিন্ন সময় চণ্ডালিকা প্রোগ্রাম করেছো, আমরা দেখেছি, এটা তোমারও চোখে এসছে নিশ্চয়ই। এটাকে তুমি কিভাবে? আমি সেই চ্যানেলটির এই অনুষ্ঠান দেখি না, মানে দেখেছি বলে মনেই পড়ছে না আমার, কত বছর আগে লাস্ট দেখেছি বলতে পারবো না, কারণ টেলিভিশন এমনি আমার খুব কম দেখা হয়।
তো সুতরাং আমি যা দেখেছি সেটা ফেসবুক থেকে দেখেছি বা খবরে দেখেছি আর কি, বা শুনেছি। একজন রবীন্দ্র ভক্ত হিসেবে রবীন্দ্রনাথ যেহেতু আমার শয়নে, স্বপনে, জাগরণে, মননে, মানে আমার যাপনে রবীন্দ্রনাথ, সেই হিসেবে বলতে পারি যে আমি তো চোখে দেখিনি, কিন্তু যদি এটা নিশ্চয়ই ঘটেছে, এত মানুষ যখন প্রোটেস্ট করেছেন। ওই যে একটু আগেই বললাম যে রবীন্দ্রনাথকে নিয়ে তুমি তোমার মানে তুমি কিছু ইনোভেটিভ যদি কিছু করতে চাও, সুর, তাল, বাণী, ছন্দ অক্ষুণ্ণ রেখে তারপরে তোমাকে ভাবতে হবে। তুমি রবীন্দ্রসঙ্গীত, তাহলে তো রবীন্দ্রনাথ স্বরলিপি করেই যেতেন না, তাহলে তো বলতেন যে ঠিক আছে আমি একটা স্বরলিপি করে গেলাম, এবার তোমরাও তোমাদের মতো করে নিতে পারো। সেটা তো তিনি বলেননি। তিনি তো একেবারে মানে স্বরবিতানের পর স্বরবিতান করে গেছেন, যাতে তিনি না থাকলেও 100 বছর, দেখো হয়ে তো গেল, আরও তো অনেক বছর রবীন্দ্রসঙ্গীত থাকবে, যতদিন বাঙালি থাকবে ততদিন থাকবে। তো ন্যাচারালি ওনার যদি এটা মনোপুত, আমার মনে হয় রবীন্দ্রনাথ থাকলে এগুলো এটা একদম পছন্দ করতেন না, যে তার গানের সঙ্গে আমি হিন্দি ভাষাভাষী বা হিন্দি গানের বিপক্ষে কথা বলছিও না, কিন্তু কিছু ইনোভেটিভ কিছু করতে গেলে আরও অন্য কিছু ভাবা উচিত ছিল আমার মনে হয়, এবং সেটা কোরিওগ্রাফারেরই ভাবা উচিত ছিল আমার যেটা মনে হয়, যে আমার তাহলে আমি আমার মতো করে একটা ক্রিয়েশন আমি করতেই পারি সেটা। কিন্তু তাই বলে আমি রবীন্দ্রনাথের সাথে আমি একটা অন্য ভাষার গান জুড়ে সেটাকে আমি অন্যরকমভাবে প্রেজেন্ট করছি, এটা মনে হয় আমার মতে ঠিক হয়নি। সেখান থেকে একটু লাইটার নোটে, এই যে কলকাতা আসা যাওয়া শুরু হলো, কলকাতায় এই যে মফস্বল থেকে তারপরে আস্তে আস্তে কলকাতায় এসে গানের ট্রেনিং, এবং বোধহয় কলকাতাতেই সম্ভবত বোধহয় তোমার প্রেম শুরু নাকি কলকাতায়? কলকাতাই তো প্রেমের শহর, কলকাতাকেই তো ভালোবেসে ফেলে এতগুলো বছর কাটিয়ে দিলাম। কাছের মানুষকেও তো কলকাতাতেই এসে পেয়েছো? কাছের মানুষকে ডেফিনেটলি কলকাতাতে এসে পেয়েছি বলা ভুল, কাছের মানুষ আমার পাশেই ছিলেন, কিন্তু কখনো আমার চেনাশোনা হয়নি। আচ্ছা, বিয়ের পরে কলকাতায় এলাম, দেন তখন সেটা তুমি বলতে পারো। তখন একদিকে যেরকম গান, পাশাপাশি তুমি বিভিন্ন বেসরকারি চ্যানেলে বিভিন্ন শোতে তুমি অ্যাঙ্কারিং করেছো, সেটা বহু দশক ধরে চলেছে এবং খুব জনপ্রিয় হয়েছিল। বিভিন্ন লং লাস্টিং শো হোস্ট করেছো, বিভিন্ন মানুষকে তুমি সামনাসামনি ইন্টারঅ্যাক্ট করেছো, বিভিন্ন মানুষকে জানার তোমার সুযোগ হয়েছে। সেই জন্য কি লাজবন্তী রায় আজকে তার পাটা মাটিতে? এটা ঠিক ওইভাবে নয় বোধহয়, মানে পা মাটিতে রাখার পেছনে না, মানে এটা আবার বলছি, এটা একটা ফ্যামিলির একটা মারাত্মক রকমের গুরুত্ব থাকে বলে আমার মনে হয়। কারণ আমি আমার বাবা মাকে সবসময় এরকম দেখেছি, ভীষণ ডাউন টু আর্থ, মারাত্মক। মানে আমাদের পাড়ায় এতটা ফেমাস ছিলাম, মানে আমরা তো অনেক পরে, আমার বাবা মা এত ফেমাস ছিলেন, তাদের কিন্তু ওই মানে একেবারে অত্যন্ত সাধারণ ছিলেন বলে, মানে আমাদের বাড়িটা ছিল আমাদের পাড়ার একটা ভরসার জায়গা, মানে রাত 2টো হলেও মানিকদা বৌদির বাড়ির দরজা খোলা থাকবে কেউ বিপদে পড়লে। তো এরকম দেখে না বড় হয়ে ওঠা। তুমি কতটা ভালো মানুষ হবে সেটা কিন্তু নির্ভর করে তুমি কোন পরিবেশে বড় হয়েছো, তুমি তোমার বাবা মাকে তুমি কতখানি সেরকম করতে দেখেছো। আমার মধ্যে ওই ব্যাপারটা, ওই স্টার মানে ট্যান্ড্রাম, তুমি যেটার কথা বলতে এসছো টপিকটা, সেটা কোনোদিনই ছিল না। কারণ আজকালকার তো সব মোটামুটি যারা স্টার সদ্য হচ্ছেন তারাও একটা করে ম্যানেজার রাখে, বডিগার্ড রাখে, কিন্তু কখনো লাজবন্তী রাখে এত বছরে তো আমি কখনো দেখিনি যে তিনি এসছেন মানে বডিগার্ড নিয়ে, বা তার একটা মেকআপ আর্টিস্ট আছে, সে শ্যুটের আগে মেকআপটা একটু টাচ আপ করে দিল, কখনো তো দেখিনি এত বছর। আসলে অনেকগুলো বছর হয়ে গেছে তো, আমাদের সময় এগুলো ছিলও না। এখন দেখি, এখন প্রচুর দেখি যে অনেক কিছু লোকজন একসঙ্গে যাওয়াটা বা মুক্তমুখ। আমার তো একটু মানে এগুলোর থেকে একটু দূরে থাকতেই আমি পছন্দ করি, যে দরকার হয় না আসলে। তোমার মানে আলটিমেটলি তোমার কাজটা থেকে যাবে।
তুমি যেটাই বিষয়ে তুমি পারদর্শী তোমার সেটা থাকবে। তোমার পাশে 25 জন থাকলো না একজন থাকলো সেটা ম্যাটার করে না। তুমি নিজে কি, তোমার কাছে 25 জন আগে পিছে থাকতে পারে, কিন্তু তুমি কি সেইটার যোগ্য? আগে তো তোমার সেই যোগ্যতার প্রমাণের আগে পরীক্ষাটা দিতে হবে, তাই না? তো আমার মনে হয় এটা ম্যাটার করে না, কারণ লাস্ট এতগুলো বছর, কম দিন তো হলো না, 25 বছর হয়ে গেল আমার টেলিভিশন, ফিল্ম, মিউজিক ইন্ডাস্ট্রিতে। তো সেখানে আমি যে শোটা হোস্ট করতাম তাতে প্রচুর মানুষের বাড়ি গেছি। মানে আমি যেরকম একেবারে বিশাল বড় কারোর বাড়ি গেছি, ঠিক সেরকম একেবারে মাটির দাওয়ায় বসে মুড়ি খেয়ে খেয়ে লোকজনের সাথে গল্প করেছি, খেলা খেলিয়েছি, গান করেছি। হ্যাঁ, তো আমার সব দিকটাই দেখা আছে। তো সেখান থেকে আর একটা কি জিনিস জানো তো, মানে এসব করে হবেটা কি, মানে আলটিমেটলি তোমার মানে অহংকার বলো বা তোমার এই যে দেখানো ব্যাপারটা কি হবে, জিনিসটা কি হবে? মানে আলটিমেটলি তো তোমার গানটা থাকবে, তোমার সাংবাদিকতাটা থেকে যাবে, তুমি যা কথা বলো সেটা থেকে যাবে, তোমার কাজটা থেকে যাবে। তুমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বললে, তার হাত থেকে অটোগ্রাফ করা গীতবিতান, অখণ্ড গীতবিতান পেয়েছো। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তোমার সিডি রিলিজ করেছে, সেই মোমেন্টটা কিরকম ছিল? হ্যাঁ, মানে এইটা জানি না, এটার হয়তো আমার একটা ইনসিডেন্ট বলা যেতে পারে, বা আমার জীবনের একটা অন্যরকম একটা অধ্যায় বলা যেতে পারে। জ্যোতি বসুর হাত থেকে, তখন উনি মুখ্যমন্ত্রী, তার হাত থেকে অখণ্ড গীতবিতান পেলাম। 2012 সালে আমার যখন ফার্স্ট অ্যালবাম বেরোলো, তখন সেটা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আমার গানের অ্যালবাম, রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রিলিজ হলো। এবং তার ঠিক পরেই 2012-13 ঠিক মনে পড়ছে না, 15 হবে বোধহয়, 2014-15 হবে, আমি গেলাম ইয়েতে গাইতে, তোমার ত্রিপুরায় গাইতে গেলাম। তো আগরতলায় টাউন হলে আমার গান ছিল। তো সেখানে ওখানকার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে, হ্যাঁ উনি এসছিলেন গান শুনতে, ওনার সাথে উনি আবার আমাদেরকে নেমন্তন্ন করলেন, দেখা করতে গেলাম ওনার অফিসে। তো সেখানে আবার আমার অ্যালবামটা আমি হাতে দিতে পারলাম। মানে 3 মুখ্যমন্ত্রীকে মোটামুটি আমি সেই রকমভাবে আমার গানের সূত্রে মিট করেছি। এরপরে কি লক্ষ্য দিল্লি? তুমি বাংলা দিয়ে শুরু করেছো, এরপরে কি নেক্সট লক্ষ্য দিল্লি? সেটাই। লাজমতি, এখানে একটা প্রশ্ন তোমার কাছে জানতে চাইছি, যে এই যে ভেরিয়াস জনারাতে তুমি কাজ করেছো, বিভিন্ন শিল্পীদের সাথে কাজ করেছো, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেছো, কিন্তু যেহেতু তোমাকে আমি বহু বছর ধরে ফলো করছি বা দেখছি, তোমার যে প্রাপ্য সম্মান বা যেটা তোমার পাওয়া উচিত ছিল দীর্ঘ 25 বছরের এই ক্যারিয়ারে, কোথাও আমার মনে হচ্ছে সেই প্রাপ্য সম্মান তুমি পাওনি। তোমার নিজের ভেতর কোনো গিল্ট ফিলিং হয় যে তুমি এতটা এফর্ট দিলে, একদম ছোটবেলা থেকে 100% ডেডিকেটেডলি তুমি এফর্ট দিলে, হার্ড ওয়ার্ক করলে, কিন্তু যে সাফল্যটা পাওয়া উচিত ছিল তোমার, সেটা তুমি পেলে না? হ্যাঁ, কোথাও রিগ্রেট হয়? না দেখো, রিগ্রেশনের জায়গা না, মানে কি বলতো, মানে এখন আমি একটা জিনিস বুঝেছি যে আমি তো আমার মতো করে কাজ করে গেছি, ঠিক আছে, আর এগুলো না অনেক অঙ্কের খেলা, আসলে প্রচুর অঙ্ক আছে। মানে একজন হিট করবে কি করবে না, একজন এই যে ধারাবাহিকতাটা বজায় রাখা, এই মানে কতদূর গেলে আমি কি অঙ্ক মেলাতে পারলে আমি ওই পর্যায়ে যেতে পারবো, এগুলো না বিশাল একটা ব্যাপার, অনেকটা। মানে অত কিছু আমি পারবো না। আমার মতো মানুষ একটু অন্য ধরনের আর কি। মানে আমি এতদিন যা পেয়ে এসেছি, যা করে এসেছি, সেগুলো না খুব স্মুথলি হয়েছে। মানে আমার প্রথম কাজ থেকে, মানে আমি কিন্তু ও এটা বলে দিয়েছে করে দে, ও এটা করে দিল, ওর নামটা এভাবে হয়নি। সর্বক্ষেত্রেই কিন্তু আমি পরীক্ষা দিয়ে পাশ করেছি। আর টেলিভিশন ক্যারিয়ারটাও শুরু হয়েছে আমার পরীক্ষা দিয়ে, একদম প্রপার। দূরদর্শনে গেছি, ওখানে পরীক্ষা দিয়েছি, গানের পরীক্ষা দিয়েছি, আমি চান্স পেয়ে গেছি। আকাশবাণীতেও তাই পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি। যখন আমি রোজগারি গিন্নি যখন আমি হোস্ট হলাম এবং দীর্ঘ টানা বছর আমি থাকলাম, অতগুলো বছর, 12টা বছর কম নয়,
তখনও কিন্তু মানে ওইরকমভাবেই কিন্তু আমার হয়েছে ব্যাপারটা। তো অনেস্টলি আমি যা যা করেছি, যেটুকু করেছি খুব অনেস্টলি আমি করেছি। আজকাল অনেক কিছু পারমুটেশন কম্বিনেশন শুনি, দেখি, ওগুলো না আমি পারবো না, আমার দ্বারা হবে না ওগুলো। হ্যাঁ, এবং আরও সফলতা পেতে হবে, আরও আরও কিছু চাই, অমুক চাই, আমার অতখানি অ্যাম্বিশনও নেই। এবং সেটা করতে গিয়ে আরও কী কী করতে হবে সেগুলো তো আমার দ্বারা হবেই না, প্রশ্নই উঠছে না সেগুলো মানে তুমি ইন্ডাস্ট্রিতে আছো, তুমিও জানো। এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে বিশাল লবি এখানে কাজ করে, মারাত্মক লবি একটা ব্যাপার থাকে সব জায়গাতে। সেটা শুধু আমার ইন্ডাস্ট্রি বলে না, মানে আমার টেলিভিশন বলো, আমার মিউজিক ইন্ডাস্ট্রি বলো, সেগুলো নয়, সব ইন্ডাস্ট্রি, তোমাদের ইন্ডাস্ট্রিতেও আছে মারাত্মক। তো এইগুলো তো আমার দ্বারা হবে না। খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুললেন যে লবি একটা কাজ করে। সেখানে দাঁড়িয়েই তোমাকে জিজ্ঞেস করি যে এই যে লবির কথা বলছো, অনেক শিল্পীদের এখন দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলে তারা ঢুকছেন এবং তারা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে হোক, গানের ইন্ডাস্ট্রি থেকে হোক, বিভিন্ন রাজনৈতিক দলে তারা যাচ্ছেন এবং সাফল্যর সাথে তারা প্রোগ্রাম করছেন, প্রোগ্রাম পাচ্ছেনও। লাজবন্তী রায় রাজনীতি নামছে? এইটা ভালো বলেছে। এখনো পর্যন্ত তো কোনো আমার সেরকম কোনো ইচ্ছেই নেই, কারণ যারা করছেন, যে সমস্ত আর্টিস্টরা, মানে দেখো, রাজনীতি করতে গেলে কোনো একটা ছাতার তলায় তো তোমাকে থাকতে হবে। হয় বাম, নয় ডান, নয় শ্যাম, রাম, যদু, মধু, কোনো একটা ছাতার তলায়। আমার যেটা মনে হয় যে আই এম অ্যান আর্টিস্ট, একজন শিল্পীর না কোনো ছাতার তলায় না যাওয়াই ভালো। এটা না একদম একান্ত আমার মত, একদম আমি মনে করি, আমি বিশ্বাস করি এটা। কারণ ধরো, দুপক্ষেই তো আমাদের প্রচুর বন্ধুবান্ধবরা আছে। এবার যখনই তুমি একজন কোনো ছাতার তলায় যাবে, তো ন্যাচারালি তখন তোমার কিন্তু এমনি অন্যদের সাথে তোমার অলরেডি রিলেশনটা খারাপ হতে শুরু করবে। আর আমি বলছি না, মানে প্রচুর শিল্পী বন্ধুরা তো গেছেন, তাদের ইচ্ছে করেছে তারা গেছেন, আমার এখনো পর্যন্ত ইচ্ছে হয়নি। কারণ আমি মনে করি যে আমার রাজনীতি করার ছাড়াও আমার আমি যেটার মানে আমি যে আদর্শে আমি চলছি, মানে যেটা আমার কাজ, সেটা পলিটিক্স আমার কাজ না। আমি যেগুলো পারি, কারণ আমি একেবারেই পলিটিক্যাল নই, আমি গাইতে পারি, হ্যাঁ, আমি গাইতে পারি, আমি অনেক কিছু ক্রিয়েটিভ কাজ করতে পারি, আমি সেগুলোতে নিয়েই আমি শান্তিতে থাকতে চাই। তুমি তো অনেক টেলিভিশনে কাজ করেছো, এই যে এখন রিয়েলিটি শো, বিভিন্ন রিয়েলিটি শো, বাচ্চা বাচ্চা ছেলেরা ট্যালেন্টেড, গান গাইছে, কিন্তু অনেক সময় শোনা যায় যে বিভিন্ন একটা এই পেছনে একটা বড় চক্র কাজ করছে। মানে প্রকৃত যে ট্যালেন্টেড তারা অনেক সময় যোগ্য সম্মান পাচ্ছে না, বা ফার্স্ট সেকেন্ড থার্ড, এই যে একটা কম্পিটিশনের একটা মানে শিল্পসত্তা তো পুরোটাই তো ভেতর থেকে আসে, কিন্তু এই যে কম্পিটিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড, ভোটাভুটি থেকে শুরু করে, এটাকে তুমি কি চোখে দেখো? দেখো, কম্পিটিশন কিন্তু হেলদি হলে ঠিক আছে। কম্পিটিশন তো আমরাও, ওই যে প্রথম শুরু করলাম, আমরাও তো কম্পিটিশন করেই বড় হয়েছি, কিন্তু তখন তো আর টেলিভিশনের যুগ ছিল না। তো তখন সান্ত্বনা পুরস্কার বলেও কিন্তু একটা ক্যাটাগরি থাকতো, মানে সে তুমি হও বা না হও, তুমি প্রাইজটা পাবে। কিন্তু টেলিভিশনে এখন যেগুলো হয়, আমি তো দেখি না, প্রথম কথা, আমি বহু বছর এগুলো দেখি না। তো এখন ব্যাপার হচ্ছে, এখন টেলিভিশনের একটা ভালো দিক আছে, কারণ তুমি ধরো, যেহেতু মুঠোর মধ্যে এখন তোমার সব কিছু হয়ে গেছে, তুমি জানতে পারছো যে সুদূর বাঁকুড়াতেও এই ছেলেটি ভীষণ ভালো গাইছে, আর অ্যামস্টারডামেও এই ছেলেটা খুব ভালো গাইছে, বা ধরো সুদূর আমেরিকায় বসে এই ছেলেটি অসম্ভব, বা এই মেয়েটি খুব ভালো তোমার কবিতা বলছে। এগুলো দেখা যাচ্ছে, টেলিভিশনের দৌলতে তারা উঠে আসছে, এইটা একটা ভালো দিক। কিন্তু আমার একটা কথা বলার, যে যেখানে প্রথম কথা টেলিভিশনের কিছু ক্যাটাগরি আমি আগে শুনেছি, আমার তো অনেক জানাশোনা ছেলেমেয়েরা ওখানে পার্টিসিপেট করেছে, এই যে যদি ধরো একটা সিমিলার এজ গ্রুপ হয়, তাদের মধ্যে কম্পিটিশন, দ্যাট ইজ ফাইন।
কিন্তু আমি 8 থেকে 80 একসাথে আমি পারফর্ম করছি, সেটাতে কি করে বিচার হবে, তাই না? এইখানে আমার একটা আপত্তির ব্যাপার আছে। এটা হয়েছে টেলিভিশনে, এটা একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় হচ্ছে আরও একটা অন্যরকম কথা আমি বলবো, সেটা হচ্ছে প্রচুর মানুষ এখন ভালো গাইছে, কিন্তু প্রচুর মানুষ ভালো বাজাচ্ছে, প্রচুর মানুষ ভালো কবিতা বলছে, প্রচুর মানুষ ভালো নাচছে, এই দিকগুলো টেলিভিশন তুলে ধরছে, খুব ভালো কথা। কিন্তু এই যে আজকে একটা রিয়েলিটি শোতে একজন ফার্স্ট হলো, একজন সেকেন্ড হলো, একজন থার্ড হলো, ঠিক আছে? তুমি হিন্দির কথাও দেখো, একটার পর একটা সিজন 1, 2, 3, 4 এসব তো হয় করে, প্রত্যেক বছর 3টে করে ছেলে মেয়ে বেরোচ্ছে, একজন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 5 বছর পরে গিয়ে তারা কোথায় আছে? হারিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কথা। মানে এবার কি হবে কি, তার তো একটা মারাত্মক একটা ডিপ্রেশনে চলে যাবে সে যদি নিজেকে ধরে রাখতে না পারে। আর এটা একটা র্যাট রেস শুরু হয়ে গেছে, যে আমাকে জিততে হবে, জিততে হবে, জিততে হবে। আমার তো মনে হয় তার থেকে মানে যদি নিজের মতো করে নিজের কাজটা, আর এখন তো প্রচুর মাধ্যম হয়ে গেছে, সব থেকে বড় কথা ইনস্টাগ্রামের ফলোয়ার্স হিসেবে তারা গানের সুযোগ, এইটা আমার সাংঘাতিক আপত্তির একটা জায়গা, মারাত্মক। মানে ইনস্টাগ্রামের ফলোয়ার, সেটা কি শুধুমাত্র তুমি কি ভাবছো যে যোগ্যতা দিয়ে হচ্ছে, তা তো নয়, তাই না? মানে ধরো বলে না, মানে এখন কিন্তু মুড়ি মিছরি সব এক হয়ে গেছে। আমাদের যেরকম কত হার্ডওয়ার্ক করে, কত কষ্ট করে আমি কেন, মানে আমাদের জেনারেশনের কথা বলছি, বা আমাদের আগের জেনারেশনের কথা বলছি, তারা কত কষ্ট করে একটা নিজেদেরকে এস্টাবলিশ করতে হচ্ছে। এখন তো ভীষণ ইজি হয়ে গেছে। এখন তুমি তোমার তোমার যাই প্রতিভা থাক বা না থাক, তুমি একটা রিল করে ছেড়ে দিলে, যদি মানুষ খেয়ে গেল সেটা, ব্যাস তার ফলোয়ার বাড়তে লাগলো। কিন্তু সে কি সত্যি শিল্পী হলো? তার কি শিল্প সত্ত্বটা সত্যি, মানে অতখানি তার ট্যালেন্ট আছে? লাজবন্তী, তুমি সবসময় ভোকাল, যেটা বলো স্পষ্ট বলো এবং সত্যি কথা সত্যিভাবে বলো। সেই জন্য কোথাও মনে হয় কি, বর্তমান এই যে রাজনীতিক প্রেক্ষাপট, বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানেতে তোমাকে সেরকমভাবে দেখা যায় না। কোথাও একটা তুমি মানে শিকার হলে বলে মনে করো? দেখো, আমি খুব স্পষ্টভাবে না, আমি স্পষ্টভাবেই আমি উত্তরই দেব যে রাজ্য সরকারের প্রচুর অনুষ্ঠানে আমি একটা সময় পার্টিসিপেট করেছি, অনেক অনুষ্ঠান। এবং শুধু সবচেয়ে বড় কথা, মানে সরকার বদলের পর যে অনুষ্ঠানগুলো হচ্ছে, তাতে নতুন করে গাইছি সেটা নয়, আমি তো আগের থেকেই গেয়ে এসেছি। বললাম না, পরীক্ষা দিয়ে তো সব কটাতে আমি চান্স পেয়ে এসেইছি, ন্যাচারালি তো আমাকে তো বাদ দেওয়া যায়নি, আমি তো গান গাইছি। কিন্তু এইবার আমার একটা মানে বলার একটা জায়গা তৈরি হলো যে আমি জানি না, কারণ এখানেও প্রচুর রাজ চলে, মানে আমি আবার বলছি, মানে ইন্ডাস্ট্রিতেও প্রচুর রাজ চলে, তো আর সেরকম আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতেও অনেক রাজা আছেন। তো সেখানে তাদের সেই রাজার আবার প্রজা, পাত্র, মিত্র, অমাত্য, সেনাপতি, লোক লস্কর সবাই আছেন, এবং সেখানে কিছু শিল্পীকে নিয়ে সেটা আবদ্ধ। এইটা আমরা কয়েকজন আর্টিস্ট আমরা বলেছিলাম, একটা গানের সংগঠন আছে, সেখানে গিয়ে আমরা বলেছিলাম যে এটা কেন হবে, আমরা কি গাইতে পারি না, নাকি কিছু হয় না? তাহলে পার্টিকুলারলি কিছু আর্টিস্ট শুদ্ধ চান্স পেয়ে যাচ্ছে, সমস্ত সরকারি অনুষ্ঠানে চান্স পাচ্ছে, সেখানে আমরা কেন চান্স পাবো না? ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হোক, সবাই চান্স পাক। অনেক অনেক তো শিল্পী লাগে না, প্রচুর, ঠিক আছে, একটা অনুষ্ঠানে এরা পেলো, আর একটা অনুষ্ঠানে এরা, কিন্তু দেখা যাচ্ছে যে তারাই ঘুরে ফিরে সবখানে চান্স পাচ্ছে, এটা কেন হবে? তো এইটা বলার পর থেকে আমি সেই সঙ্গীত শিল্পীদের কাছে খুবই মান্যগণ্য তারা, আমি নামটা বলছি না, রাদার নামগুলো বলছি না, তো তাদের মনে হয়েছে বাবা এ তো প্রচুর কথা বলছে, আমাকে তো একজন প্রথিতযশা সঙ্গীত শিল্পী, যার গান শুনে আমাদের বড় হয়ে ওঠা, অত্যন্ত আমি রেসপেক্ট করতাম তাকে, তো তিনি তো বলেই ফেলেন, বাবা তোর মধ্যে তো সাংঘাতিক একটা লিডারশিপ আছে। আমি ছোটোবেলা থেকে লিডার, আমি স্কুল ক্যাপ্টেন ছিলাম, এবং আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, কোনো দিনও করিনি। তাতে যদি আমার কিছু না হয় তো না হবে, কিন্তু অন্যায় তো মেনে নেব না,
চোখের সামনে অন্যায় হচ্ছে দেখতে পাচ্ছি। তো তিনি বললেন যে না, এভাবে বললে তো হবে না, আমার তো একটা গ্রুপ আছে, আমার 20-25 জনের একটা গ্রুপ আছে, তারা তো চান্স পাবে। মুখের ওপর বলে দিলেন তিনি। এবং এই যে বললেন, এটা কিন্তু শুধু আমাকে বলেননি, আমরাও 15-16 জন ছিলাম। তিনি মুখের ওপরে কথাটা বলে দিলেন। এবং তার ফলে কি হলো, এখন দেখলাম মানে আমার সঙ্গে যারা যারা ছিল তারা প্রচুর লাফালো ঝাপালো কথা বললো, আমরা চিফ মিনিস্টারকে চিঠি দেবো, অমুক দেবো, তমুক দেবো। কিন্তু চিফ মিনিস্টারের কাছে চিঠিটা পৌঁছবে কে? মানে সেই তো তাদের কাছেই চিঠিটা আগে যাবে, তারপরে তো উনি তো কিছু জানতেও পারেন না যে কি কি কাণ্ড হয়, কত কিছু ঘটে। তো তার ফলস্বরূপ যেটা হলো সবথেকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গত বছর থেকে সঙ্গীত মেলায় আমাকে নেওয়া হলো না। দীর্ঘ 17-18 বছর ধরে আমি সঙ্গীত মেলায় গান গাইছি, এবং সেটা কেউ করিয়ে দেয়নি, আমার নিজের যোগ্যতায় পেয়েছি আমি। সেখান থেকে আমাকে বাদ দেওয়া হলো। এবং আমার সঙ্গে যারা যারা প্রোটেস্ট করেছিল, হয় কিছুজন আপোষ করে নিল, তারা পেয়ে গেল, আর একজন দুজনকে তারা নিজে থেকেই অফার দিল যে তোমাকে আমরা লাইফ মেম্বারশিপ নিয়ে নিচ্ছি, তোমাকে আমরা এই সংগঠনের একেবারে সব থেকে বড় যেটা সেখানে আমরা দিয়ে দিচ্ছি। আর বাদ বাকিরা হয়তো আপোষ করলো, আর কিছু জনকে চান্স দিয়ে দিল। ভাবলো যে এরকমভাবে বোধহয় কোনো শিল্পীকে আটকানো যেতে পারে, কিন্তু সে তো ভুল, এভাবে তো হয় না, আটকানো যায় না। এইটা আমি খুব বিশ্বাস করি। তোমার এখানে যদি থাকে, নোবডি ক্যান স্টপ ইউ, কখনো না। একটা মঞ্চে আটকাবেন, বাদ বাকি মঞ্চে কী করে আটকাবেন? আর এখন তো সব থেকে বড় মঞ্চ হচ্ছে এইটা হচ্ছে সব থেকে বড় মঞ্চ, পড়েই গেল। সবসময় ওটাকে ভালোবাসতে না, সেটা প্রমাণ হতো। মানে তুমি কখনো সোশ্যাল মিডিয়াতে অতটা সোচ্চার নও বলে ওটাই পড়ে গেল। না, এখন তো সোচ্চার। এখন সম্প্রতি তোমার আমি বেশ কিছু রিল, তোমার গান ফেসবুকে দেখছিলাম। এখন মজাটা হচ্ছে, এখন না মানে সবার সাথে ধারাটা তো একটু সবার সাথে না হলে পিছিয়ে একেবারে না। কি হয় মানে আমার তো মানে এখন সবাইকে, শুধু আমি বলে না, আমি তুমি বাদবাকি যারা দেখছেন প্রত্যেককেই, মানে এখন তো একটা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। তোমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, যেখানে প্রচুর কিছু আমার টিম পোস্ট করে, এবং সেখানে আমার গান যাবে। সম্প্রতি আমার একটা গান মুক্তি পাচ্ছে, রবীন্দ্রনাথের মৃত্যুদিনের আগে পরেই গান মুক্তি পাচ্ছে, যেখানে আমরা 4 জন শিল্পী, 4 বন্ধু মিলে আমরা গান গেয়েছি। সেটা খুব সম্প্রতি আপনারা দেখতে পাবেন, আমার চ্যানেলেও দেখতে পাবেন, আমার ফেসবুক পেজেও দেখতে পাবেন, এবং এখন তো এগুলোতেই যায়, ইনস্টাতেও দেখতে পাবেন। তো এছাড়া পুজোর আগে আগেই আমার নিজের গান মুক্তি পাচ্ছে, রবীন্দ্রসঙ্গীত। সেটা এই সবেমাত্র আমি মানে কাজটা আমি শুরু করছি। তো প্লাস আমার নিজের আর একটা, এই খবরটা আরেকটু পরে দেবো, পুজোর সময়, পুজোর আগে দেবো, যে আমার নিজের আরেকটি চ্যানেল শুরু হতে যাচ্ছে, যেখানে অনেক বড় বড় শিল্পীরা এসে তাদের কথা শোনাবেন। তো নিউজপোল বাংলা অপেক্ষায় রইল। আমরা একদম শেষের দিকে, আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আরেকটি লাজবন্তী রায়ের পরিচয়। তিনি গর্বিত মা, কারণ তার মেয়ে অঙ্গনা রায়, তিনি বিশিষ্ট অভিনেত্রী, এবং সম্প্রতি বহু সুপার ডুপার হিট সিনেমাতে লিড রোলে অ্যাক্টিং করছেন তিনি। এবং লাজবন্তী, তুমি গান, তোমার মেয়ে অভিনয়, এবং অঙ্গনা যখন ছোট ছিল, মানে কি করে মানে বুঝতে পেরেছিল ওর ভেতর ট্যালেন্ট আছে? মানে একদম প্রথম থেকে আমার মেয়ে তো হতেই হবে, কিছু তো হতেই হবে। তো অভিনয়টা মানে ও কিরকম দেখো, ও যখন একদম ছোটবেলা, মানে যখন আমি সাউথ পয়েন্টে ওকে ভর্তি হতে নিয়ে যাচ্ছি অ্যাডমিশন টেস্টের দিন, এটা আমি আগেও বলেছি, অ্যাডমিশন টেস্টে তখন সাউথ পয়েন্টের প্রিন্সিপাল যেরকম হয় বাচ্চাদের, যে ক্লে টেয়ে দিয়ে বসিয়ে দিয়েছে, করে বললো তুমি বড় হয়ে কি হবে? ও বললো মডেল। এবার যেই বলেছে, আমি আর আমার হাজব্যান্ড দুজনে ছিলাম, আমরা দুজনের মুখের দিকে তাকাচ্ছি যে হয়ে গেল, ওর তো এখানেই শেষ। বলে যে কি
অ্যাডমিশন টেস্টে মেয়ে মডেল হতে এসছে, যান বেরিয়ে যান এসব বলবে। তো আমাকে প্রিন্সিপাল বলছেন ও কি বলছে, আরে কে জানে কি বলছে, ওর না কথা বুঝতেই পারি না, এত আদো আদো কথা বলে। ও পরিষ্কার করে বললো আলে বাবা বলছি মডেল হব মডেল। পরে তখন আমি হাফ দাঁড়িয়ে গেছি, তাহলে এবার তো বলবে যে আপনারা আসুন। তখন প্রিন্সিপাল বললেন যে আপনি লাজপতি আপনি এরকম হচ্ছেন কেন, এতটা আপনি অস্বস্তি বোধ করছেন কেন। ও তো একদম ঠিক কথা বলেছে, যে ও যেটা হতে চায়, আমি জানি না ও জানে কি না মডেলিং কি ব্যাপার, কিন্তু এখন থেকে যখন বলছে তো আমার খুব ভালো লাগলো এটা, এবং সাথে সাথে ও চান্স পেয়ে গেল এবং সেটা করেও দেখাচ্ছে, এবং করে দেখাচ্ছে। আমরাও গর্বিত যে তোমার মেয়ে এত সুন্দর অ্যাক্টিং করছে, এবং আমরা আশা করব নিউজ পোলের বাংলাতেও আমাদের চ্যানেলেতে অঙ্গনা একদিন আসবে। এবং শেষে মানে তোমাকে যখন আজকে পেয়েছি, গান ছাড়া তো তোমাকে ছাড়া যায় না, আমাদের দর্শকদের জন্য যদি দুকলি, যদিও আজকে একটা আড্ডার মুডে ছিলাম এবং তোমার কাছ থেকে করতে গেলে আরো 2-3টে এপিসোড, সেটাই হচ্ছে কথা, মানে একটা এপিসোডে হবে না, লাজবন্তী রায়কে ডিসকভার করতে গেলে মোটামুটি 3-4টে এপিসোড লাগবে। এবং কিন্তু আমরা আশা করবো তুমি আবার আসবে আমাদের নিউজ পোলের অফিসে আসবে, যে কথাগুলো মানে এত কথা বাকি থেকে গেল, হ্যাঁ তো সেগুলো তো বলতে হবে, তার জন্যই আসতে হবে। এবং তোমাকে যখন পেয়েছি, গান ছাড়া তো হবে না, আমাদের দর্শকদের জন্য যদি দুকলি কি গাইবো, রবীন্দ্রনাথ গাইবো নাকি ফোক গাইবো, তোমার যেটা মন চায়। ঠিক আছে, যেটা এই মুহূর্তে আমার ভালো লাগছে সেটা জাস্ট দুটো কলি একটু গেয়ে দিই। এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। কিন্তু লাজবন্তী রায়কে কিন্তু বারে বারে আসতেই হবে, আসতে হবে তো নিশ্চয়ই নিউজ পোলেতে। এবং আমরা চাই লাজবন্তীর অনেক সাফল্য, সামনে যে প্রজেক্টগুলো আছে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমার আপকামিং প্রজেক্টসের জন্য, এবং তোমাকে কিন্তু বারে বারেই আসতে হবে নিশ্চয়ই। দেবপম তোমাকেও অনেক অনেক আমি শুভেচ্ছা জানাই, থ্যাংক ইউ। আর নিউজ পোলের সমস্ত দর্শককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। এত সুন্দর একটি চ্যানেল হয়েছে যেখানে এসে মনের কথা বলা যাচ্ছে, যার যা ক্রিয়েটিভিটি, পলিটিক্যাল নিউজের পাশাপাশি সেগুলোও থাকছে। আমি শুনলাম যে আরও অনেক সেগমেন্ট তোমরা আনছো, এবং আপনারাও দেখতে থাকুন নিউজ পোল। আর দেবপল তোমাকেও অনেক অনেক শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদেরও ভালো লাগলে আপনারা অবশ্যই নজর রাখুন নিউজ পোল বাংলাতে, এবং প্রত্যেকটা নিউজ আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে। নমস্কার। নমস্কার।